আগের পর্বে তোমাদের দেখিয়েছি টপকেশ্বর মহাদেব মন্দির, বলেছি এই মন্দিরের পৌরাণিক কাহিনী। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো রহস্য, রোমাঞ্চ ও অপূর্ব প্রাকৃতিক পরিবেশে ঘেরা রবার্স কেভ, যাকে স্থানীয় ভাষায় গুচ্ছু পানি বলা হয়। এছাড়া ঘুরিয়ে দেখাবো সহস্রধারা, যা দেরাদুনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেখো নেমে পড়েছি, গাড়ি নিয়ে আসো, অটো নিয়ে আসো, যাই নিয়ে আসো, পার্কিং চার্জ কিন্তু 30 টাকা, বা ভেতরে টিকিটও আছে। টিকিটের দাম জানি না, কাল আগে যাই তারপরে। আর এখানে প্রচুর জুতো ফুটো ভাড়া নিতে বলছে, আমি জানি না এখানে কি ব্যাপার, আগে খাওয়া দাওয়া করি তারপর। দেখো একটা রবার্স কেভে ঢোকার আগে একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে দেবভূমি রেস্টুরেন্ট। এখানে বসেছি, এখানে এখন সবার আগে চা খাবো, তারপরে এই যে চাও চলে এসছে মাটির ভাড়ে, মাটির ভাড়ে চা চলে এসছে, সাদা ফাদা দিয়ে বানিয়েছে দেখলাম। আর পরে অর্ডার করেছি হচ্ছে গিয়ে ভেজ চাউমিন। ভেজ একদম আদাটা একদম খুব স্ট্রং ভাবে দিয়েছে, সকাল থেকে চা খাইনি তো আদা ফাদা দিয়েছে। এখানে আমি ভেজ চাউমিন নিয়েছি, লোকে ভাবতে ভেজ কেন, আমি তো ভেজ খাই না সেইভাবে। এখানে সবই ভেজ আইটেম, ঠিক আছে, কোনো নন ভেজের কোনো কনসেপ্ট নেই, তাই জন্য ভেজ চাউমিনই নিয়েছি। যে দেখো চাউমিন দিয়ে দিয়েছে, চাউমিনের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ। এখানে ভেজ মানে কিন্তু এটা না যে পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ কিন্তু দেয়, ঠিক আছে। এখানে অনেক কিছু দিয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা, গাজর সব দিয়েছে। এবার আমি এটা খাবো সস ফস দিয়ে বেশ ভালো করে। বেশ ঝাল ঝাল, দারুণ বানিয়েছে চাউমিনটা, দারুণ। কলকাতার ফাস্টফুড যে বাইরের রাস্তার ধারে যে চাউমিনগুলো হয় তার থেকেও ভালো বানিয়েছে। আচ্ছা এই দেখো, ঢুকতে গেলেই তোমরা দেখতে পারবে এখানে, ঠিক আছে। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 35 টাকা। এখানে কিন্তু শুধু ক্যাশ নেয়, কোনো ফোনপে জিপে কিন্তু কিছু চলে না, ঠিক আছে। এখন ভেতরে ঢুকবো, টিকিট কাটবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে যারা শু পরে আসবে তাদের কিন্তু এখানে কিন্তু জুতো পরতে হবে, মানে জুতো 10 টাকা করে ভাড়া পাওয়া যায়, কারণ ভেতরে জল আছে, জুতো মোজা ভিজে যেতে পারে, সেই জন্য কিন্তু তোমরা 10 টাকা দিয়ে জুতো ভাড়া করে নেবে। একটা ন্যাচারাল কেভ, ঠিক আছে, এটা নিজে থেকেই আর কি রয়েছে কেভটা। তো এর পিছনে একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমি তোমাদেরকে যেতে যেতে বলছি, ঠিক আছে। আগেকার দিনে যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তখন ব্রিটিশরা রুল করতো, তখন তো আমাদের এখানে প্রচুর ডাকাতরা ছিল। এবার ডাকাতরা লুটফুট করতো এবং প্রচুর বিপ্লবী ছিল যারা দেশ স্বাধীন করার জন্য প্রচুর লড়াই করতো। তো তাদের এই অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য প্রচুর ফান্ডের দরকার হতো। তো সেই কারণে এই ডাকাতরা ব্রিটিশদের কাছ থেকে জিনিসপত্র লুট করে এনে এই গুহাতে রাখতো, ঠিক আছে, রেখে সেটা বিপ্লবীদেরকে পরে সময় সুযোগ করে তারা দিত। এবার যখন ব্রিটিশরা বুঝতে পারে যে অন্য ডাকাতরা এখানে জিনিসপত্র লুট করে এনে রাখছে, ঠিক আছে, তো সেই কারণে যেহেতু গুহা কেভ, তো সেই কারণে রবার কেভ এই জায়গাটার নাম এই হিসেবেই এসেছে। তো এটাই স্টোরি, ঠিক আছে। এখান দিয়ে সুন্দর জল বয়ে যাচ্ছে, দেখো। প্রবেশদ্বারের গেটে একটি বড় দানবের মতন মুখ দেখতে পাবেন। ধীরে ধীরে গুহার ভেতরে হাঁটতে হাঁটতে পথ সংকুচিত হয়ে আসবে, তাই ভেতরে যাওয়ার সময় তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
দেরাদুনের অনেকগুলো পর্যটন স্পটগুলির মধ্যে রবার্স কেভ আমাদের স্মৃতিতে একটা অদ্ভুত চিহ্ন রেখে যায়। আমরা পর্বত অতিক্রম করার সময় এই গুহা আমাদের 1800 দশকে ফিরিয়ে নিয়ে যায়। এমন একটি জায়গা যেখানে ডাকাতরা একটি সময় ব্রিটিশদের পুলিশের কাছ থেকে তাদের লুট লুকিয়ে রাখত। খুব সুন্দর জায়গা, এখান দিয়ে জল বয়ে যাচ্ছে। আর বাইরে টিকিট কাটতে গিয়ে দেখলাম প্রি ওয়েডিংও শ্যুট হয় এখানে, 2500 টাকা চার্জ। ঠিক আছে, এটা কিন্তু গুচ্ছ পানির জল যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমি এখানে দাঁড়িয়ে করে ছবি তুলে তারপর যাবো। এই দেখো, এখন একটা গুহা থেকে আরেকটা গুহায় যাচ্ছি, প্রচুর জল, ঠান্ডা লাগছে। এটা কিন্তু সুন্দর একটা পিকনিক স্পট। ঠিক আছে, আর আমি যে ছবিগুলো তুলবো সেই ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমার পেজটা সুস্মিতা রয় প্রকাশ, সেটাও ফলো করে দিয়ে তোমরা দেখতে পাবে। ছোটো ছোটো পাথর ডুবে যাচ্ছে। বন্ধু এবং পরিবারের সাথে পিকনিক করার জন্য এই ডাকাত গুহা বা রবার্স কেভ একটি দুর্দান্ত অবস্থান। এটি শহর থেকে কয়েক ঘন্টার অবকাশ উপভোগ করার জায়গা। তুমি গুহায় 3 থেকে 4 ঘন্টা বিশ্রাম করতে এবং এই মায়াবী পরিবেশ উপভোগ করতে পারো। তোমার প্রিয়জনদের সাথে পিকনিকের জন্য গুহার কাছে জলপ্রপাতে যেতে পারো। তোমার জীবনের স্মরণীয় মুহূর্ত ক্যাপচার করতে পারো তোমার প্রিয়জনদের সাথে। হাওয়া দেখেছি, ব্যাপক জায়গায় একটা ডাকাতরা বেঁচেছিল। দেখো, পুরো অন্ধকার, সুন্দর জায়গায় নিচে জল যাচ্ছে। আমি একটা পাতাকে ভেবেছি মাছ ভেসে ভেসে যাচ্ছে। খুব জল ঠান্ডা, গরম কমে আসলে ভালো লাগবে, ভালো লাগে জলটা গরম। আচ্ছা, এখানে আমি যে ঢোকার আগে বলেছিলাম যে চটি নিতে, ঠিক আছে, চটি কিন্তু তোমাদেরকে নিতেই হবে, কারণ জল তোমরা দেখলে। ঠিক আছে, তো সেই কারণে যদি কেউ শু বা মোজা পরে আসো তাহলে কিন্তু সেটা পুরো ভিজে যাবে। ঠিক আছে, তো সেই হিসেবে কিন্তু চটি তোমাদেরকে নিতেই হবে। 10 টাকা করে নেবে ভাড়া। ঠিক আছে, আর এক্সপিরিয়েন্স বলবো খুব ভালো। ঠিক আছে, লোকে বিদেশে গিয়ে এরকম কেভ দেখে পাগল হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে এত সুন্দর জায়গা রয়েছে যে কারণে ভারতবর্ষে ঘুরে শেষ করা যায় না। তো আমার বেশ ভালোই লাগলো জায়গাটা, প্রথমবার এলাম, বেশ ভালোই লেগেছে। तुझो कहे जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं गीत तेरे बोलों पे लिखता चला जाऊं, लिखता चला जाऊं मेरे गीतों में तुझे ढूंढे जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लग प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। অশ্বধারা চলে এসেছি, এই যে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, এখানে রোপওয়েও আছে, রোপওয়ে চাইলে চড়তে পারো, কিন্তু আমি চড়বো না রোপওয়ে। ঠিক আছে, আমি এমনি
জল শুকিয়ে গেছে, শুধু ধারাটাই রয়েছে। আর ওখানে একটা ওয়াটার পার্ক মতন করেছিল, ঢুকেছিলাম 100 টাকার টিকিট নিয়ে, কিন্তু ওয়াটার পার্কে কিছুই নেই। আমার টাকাটা রিফান্ড করে নিয়ে চলে এসেছি, এখন সিজন নয়, ঠিক আছে। মানে ওখানে অ্যাজ কিছু নেই, যদি বাচ্চাকেও থাকে সাথে তবেই গেলে ভালো লাগবে, আদারওয়াইজ ভালো লাগবে না। আর এইটা সহস্রধারা নাম এই কারণেই, তার কারণ হচ্ছে দ্রোণাচার্য শিবের তপস্যা করার পর শিবের কাছ থেকে একটা বান পেয়েছিলেন, তখন উনি খুব তৃষ্ণার্ত ছিলেন এবং সেই বান মেরেই উনি এই এতগুলো ধারা, জলের ধারা সৃষ্টি করেছেন বলে সেই জন্য এটার নাম সহস্রধারা। অনেক অজস্র ধারা রয়েছে বলে তার জন্য সহস্রধারা, কিন্তু কোনো মানে জল এরকমই, মানে শুধু ধারা সহস্র ধারাটাই রয়েছে, জল নিয়ে কিছু নেই। এখানে স্নানের জন্য কয়েকটা রয়েছে, দেখতেই পাচ্ছেন জলটা আছে, টয়লেট রয়েছে, আচ্ছা এখানে একটা শিব মন্দির রয়েছে, ঠিক আছে। এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারিনি। এই যেটা হচ্ছে শিব মন্দির, যে দ্রোণাচার্য গল্প বললাম, এই যে এটা হচ্ছে দ্রোণাচার্য, ঠিক আছে। দেখো আমি ওপর দিয়ে জল পড়ছে। তো আর লাস্টবার সমস্ত স্পট ঘোরা হয়ে গেছে, প্রচুর ছবি তুলেছি, সেই ছবিগুলো দেখতে হলে আরও একবার বললাম ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিতে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে। তো চলো এবার যাই। দেরাদুন স্টেশনে চলে এসেছি, ভালোই ঘুরলাম। তো আমি রেকমেন্ড করব তোমাদেরকে যে তোমরা টপকেশ্বর মন্দির আর গুচ্ছুপানিটাই ঘুরো, অন্য সহস্রধারা ইচ্ছে হলে যেও, না ইচ্ছে হলেও যেও না। আমার খুব একটা বিশেষ ভালো লাগেনি, তো সেই কারণে আমি রেকমেন্ড করব না। ভালোই ঘুরেছি, যে ড্রাইভারটার সাথে ঘুরেছি সে ভালোই বেশ ঘুরিয়েছে, 1 ঘন্টা করে সময়ও দিয়েছে, ঠিক আছে। এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব, দেখি কোন ট্রেন আছে। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে দেরাদুন স্টেশন, ঠিক আছে। ওই যে দেখো, ওই টানটা দিয়ে নিচের দিকে হচ্ছে 1 আর 2, আর এই এক্সিলেটর দিয়ে উঠে হচ্ছে 3, 4, 5, ঠিক আছে। আমার প্ল্যাটফর্ম নাম্বার 3, তাই আমি ওপরে যাবো। 15120 বেনারস দেরাদুন এক্সপ্রেস, যেটা দেরাদুন থেকে ছাড়বে বেনারস যাবে, তো সেটারই চ্যানেলে ট্রাভেল করবো টিকিট কেটে। তোমরা এক্সপ্রেস গাড়িগুলোতে উঠতে পারো, সেটা তোমাদেরকে টিকিট কেটে কাউন্টার থেকে টিকিট কাটবে, ইউটিএস দিয়ে কাটবে না, অনেক সময় ভুল হয়, কারণ এক্সপ্রেসের ভাড়া লোকাল গাড়ির ভাড়া কিন্তু আলাদা হয়। তো সেই কারণে তোমরা টিকিট থেকে বলছি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে উঠবে। এখন সবাই পাদানিতে পা ঝুলিয়ে বসে আছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি সিটে বসে আছি, ট্রেনটা ছাড়ার একটু আগে উঠবো, কারণ এমনিও বসার জায়গা নেই, অমনিও বসার জায়গা নেই। আমার ঠোঁটটা দেখো, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে ঠোঁটটা। তো যাই হোক, দেখে আবার কেউ ভয় ঠয় পেয়ে যাও, তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো সব পাদানিতে বসে আছে পা ঝুলিয়ে, দেখো সব গেটে সেম অবস্থা, ঠিক আছে। আমি উঠবো একটু পরে, উঠে দাঁড়িয়ে থাকবো বলেই এখন বসে আছি, পরে উঠবো।
रिश्ता सा है ये जुड़ने लगा जो चाहूं कभी ना ये टूटे लगी न छूटे। অর্চনার ভিডিওতে দেখেছি দাদা বৌদিতে খেতে গেছিলো, ওখানে বাঙালি খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তো গুগল ম্যাপ অন করে এখন উঠিব, কষ্ট করে খুঁজে খুঁজে যাচ্ছি। দোকানপাট তো দেখছি 9:30টার সময় বন্ধ হয়ে যায়, জানি না হয়তো চারধাম যাত্রা বন্ধ বলে কিনা জানি না, নাকি এরকমই। যাই হোক এখন যাই, গিয়ে দেখি খাবার দাবার পাই। খাবারের দোকানটা বন্ধ হয়ে গেছে। ফাইনালি এসে পৌঁছালাম দাদা বৌদিতে। 8 ঘন্টা ধরে গুগল ম্যাপ ঘুরে 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 এলাম। থালা দিয়েছে, দেখি কি খেতে যায়। তারপরে ভাত খাবো, এটাই একটা শান্তি। যেহেতু মানুষের সাথে না গেলে ঘুম আসে না। ভাত খাবো, কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড ঠোঁটে ব্যথা হচ্ছে, কথা বলতে ওখানে ফার্স্টে ভাতের সাথে গরম ভাত, চালটা দেখছি একদম ফাইন চাল, একদম চাল, ঠিক আছে। ঘি দিয়েছে, গরম ভাতে ঘি দিয়েছে, গরম গরম বেগুন ভাজা দিয়েছে। যেরকম ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো, যেরকম ভিডিওতে দেখেছিলাম খাই শান্তি করে সারাদিন। ডাল দিয়ে খেয়েছে, এত ভালো খেয়েছে, রান্নাগুলো বেশ ভালো, ঠিক আছে। এখন আলু পোস্ত দিয়ে খাবো, আলু পোস্ত দিয়ে খেয়ে বলছি কন্ট্রোল ভালোই বানিয়েছে। পোস্ত পোস্ত দিয়ে বেশ আলু জিরে দিয়ে চালটা বেশি যায়নি, ঠিকই আছে। সয়াবিন দিয়েছে, বড় বড় সয়াবিন, খাবো, খেতে খুব কষ্ট হচ্ছে। আদা দিয়ে, হ্যাঁ আদা জিরেগুলো দিয়ে খুব পাতলা ঝোল করেছে। এটা খেলে কারো শরীর খারাপ হবে না। আর ঝালটাও ঠিকঠাক দিয়েছে, মানে খুব বেশি ঝাল দেয়নি, ভালোই। বেশ রান্নাগুলো সবকটাই ভালো। যারা বাঙালি বাঙালি খাবার খেতে আমি এসে একদম ট্রেনিং করো, কোনো চাটনি আর কাপড় দিয়েছে। এটা বললো পালং শাক দিয়ে আর আমচুর দিয়ে চাটনিটা করেছে, এটা পরে খাবো। এটা টক, আমার টকটা খুব ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগে। আজকের গল্প এই পর্যন্ত। পরের পর্বে নিয়ে আসবো পাহাড়ে রানী মুসৌরির গল্প।